ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আপনারা শুনলেন যে আমাদের এটা একটা রেগুলার প্রসেস হবে এবং আমরা আশা করি এটা ধরে রাখব। আমরা এই সরকারটাকে আসলে স্বচ্ছ রাখতে চাই, এটা হলো সবচেয়ে জরুরি কথা। আমি আগেও বলেছি যে আমাদের কিছু কথা আছে, তার চেয়ে বেশি আমি আপনাদের কথা শুনতে চাই। জনগণের নানান প্রশ্ন আসলে আপনারা বিভিন্ন মাধ্যমে পান এবং মিডিয়ার কাজ হচ্ছে যে কোনো সময় ক্ষমতায় যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তাদেরকে প্রশ্নের মুখে রাখা, তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখা। আমরা সেটা করতে প্রস্তুত আছি। আমি প্রাথমিকভাবে সবসময় যা করি যে মন্ত্রণালয় রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেগুলো আমাদের সরকার নিয়েছে সেগুলো নিয়ে জানাবো, তারপর আপনাদের প্রশ্নের জন্য আমরা প্রস্তুত হব। ভূমি মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, এখানে ঢাকা কাঁচপুর সিলেট তামাবিল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত 12.1471 একর এবং আরেকটা এক্সপ্রেসওয়ের জন্য, সেটা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য, এবং উত্তরা সাভারে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়, আপনারা জানেন, বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এর আগে 17 এপ্রিল 11:30 মাননীয় প্রধানমন্ত্রী এই হজ ফ্লাইটের উদ্বোধন করেছিলেন। যে কোনো হজ যাত্রীদের জন্য আমরা আসলে একটা ওয়েবসাইট খুব আপডেটেড রাখছি, www.hajj.gov.bd। তার ফ্লাইট আবাসনও এই সংক্রান্ত তথ্য পেতে পারেন। আমি আবারও বলছি, যারা হজ যাত্রী আছেন তারা www.hajj.gov.bd এই ওয়েব পোর্টাল থেকে সব তথ্য তারা পেতে পারেন। কৃষি মন্ত্রণালয় কুমিল্লা জেলার সদর উপজেলার অরণ্যপুর ব্লকের 1458 জন কৃষকের মাঝে 17 এপ্রিল 2026 কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করেছেন। আইন মন্ত্রণালয় সম্পর্কে আপনারা জানেন যে অধ্যাদেশ নিয়ে আমরা আগেই আপডেট দিয়েছি। অধ্যাদেশের যেগুলো আমরা প্রাথমিকভাবে উপস্থাপন করা হয়েছে সেগুলো আইনে পরিণত হয়েছে। একটা কথা আবার একটু বলে রাখা ভালো, কারণ এখন এটা নিয়ে কথাবার্তা হয়। যেগুলো উত্থাপিত হয়নি সেগুলো সাংবিধানিক কারণে বাতিল হয়েছে। আই রিপিট, সেগুলো সাংবিধানিক কারণে বাতিল হয়েছে। কারণ হচ্ছে এগুলো 30 দিনের মধ্যে উত্থাপিত হয়নি, এই কারণে। কিন্তু এর মানে এই না এগুলো এই সরকার বাতিল করে দিয়েছে। এগুলো প্রত্যেকটা আবারও বিল আকারে সংসদে আসবে, এগুলো আইনে পরিণত হবে। একটা ডেটা, 133টি অধ্যাদেশের মধ্যে 97টা হুবহু বিল আকারে আইনে পরিণত হয়েছে, 13টি অধ্যাদেশ সংশোধনী আকারে হয়েছে, 7টি রহিতকরণ হেফাজত হয়েছে, 16টা পরে আসবে। এটা আমরা আগের সেশনগুলোতেও জানিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয়, এটার ডেটা আমরা গত সপ্তাহে জানিয়েছি, কিন্তু একটা প্রতিবেদন আমরা এভাবে দিতে পারি। বাস্তবায়নকারী সংস্থা অনুযায়ী খালের তথ্যটা আমরা একটু দিয়ে রাখতে চাই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 268টা খাল, পানি উন্নয়ন বোর্ড 151টা, কৃষি উন্নয়ন কর্পোরেশন 200, বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ 7টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 19টা, মোট 645টা খাল। আমাদের প্রাপ্ত তথ্য হচ্ছে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 645, কর্মসূচিতে প্রাপ্ত তথ্য 645, দৈর্ঘ্য হচ্ছে 1260 কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য 561 কিলোমিটার, অগ্রগতির হার 44.55। এই জায়গাটাকে আমি একটু হাইলাইট করতে চাই। আমরা যেটা কর্মসূচির মধ্যে এখন এনেছি সেটার 44.55, মানে প্রায় অর্ধেক সংখ্যক খাল আমরা খনন করতে পেরেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটা খুব দ্রুতই ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ঈদুল আজহা উপলক্ষে বেতন, বোনাস পরিশোধ সহ সামগ্রিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল গাজীপুর মালিক শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে সভা হবে। আমরা জানি যে বাংলাদেশে এটা একটা কমন প্রবণতা, ঈদের আগে বেতন এবং বিশেষ করে বোনাস, এটাকে কেন্দ্র করে কিছু অস্থিরতা তৈরি হয়। আপনারা দেখেছেন গত ঈদের সময় এই সরকার খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে সেই সংকটটাকে হতে দেয়নি। একই রকম প্রচেষ্টা আমাদের থাকবে। এটা শুধু সংকট হওয়া না হওয়ার ব্যাপার না, যে মানুষগুলো পরিশ্রম করেন, কাজ করেন, তারা তাদের উৎসবের সময় তাদের পরিবারের সাথে আনন্দের সাথে উৎসব উদযাপন করবেন, সেটা একটা গণতান্ত্রিক সরকারের গুরুত্বপূর্ণ প্রায়োরিটি। শিক্ষা ও প্রাথমিক শিক্ষা, এখানে অনেকগুলো উন্নয়ন প্রকল্প হচ্ছে। এর মধ্যে একটা খুবই উল্লেখযোগ্য আমরা উল্লেখ করতে চাই, দৃষ্টিনন্দন প্রজেক্ট এবং PTP 5 হাতে নিয়েছে, যার মাধ্যমে শ্রেণীকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ, ডিজাইন পরিবর্তন এবং ফার্নিচার পরিবর্তনের মতো বড় কাজ করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা জানি
18 এপ্রিল শনিবার সারা দেশের উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারদের নিয়ে আয়োজিত সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। শুধু তিনি সেখানে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, যার মাধ্যমে আমরা হয়তো দেখতে পারবো যে এই সরকার স্বাস্থ্যের ব্যাপারে কতটা সিরিয়াস। একটা তথ্য একটু জানিয়ে রাখি, এটা আমরা অনেকেই জানি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় মেটানো একটা বড় ঝুঁকির ব্যাপার, চাপের ব্যাপার আমরা জানি, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য। WHO একটা ডেটা আছে এরকম, প্রতি বছর 65 থেকে 70 লক্ষ মানুষ বা কখনো কখনো এটা বাড়ে কমে, তারা স্বাস্থ্য ব্যয় মেটানোর জন্য দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে হয়। সো আমরা এটাকে খুবই প্রায়োরিটি দিচ্ছি। আমরা হামের টিকা কার্যক্রম চলমান আছে, তার একটা আপডেট হচ্ছে 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,039 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। তার মানে আপনারা ঠিক খেয়াল করছেন, সংখ্যাটা অনেক বড়। আমরা আমাদের সক্ষমতার মধ্যে যতটা সম্ভব খুব দ্রুত এই কাজটা করছি এবং কিছুটা সময় টিকা দেওয়ার জন্য লাগবে। আগের দিন আমি বলেছি এটার ইমিউনিটি বা তার শরীরে এটার প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য কিছুটা সময় লাগবে। এর মাঝে হামের ক্ষেত্রে যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেসব উচ্ছেদ অভিযান আছে সেগুলো চালিয়ে যাচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানকালে মোট 12টি জাহাজ পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে 11 নৌযানের বিরুদ্ধে 11টি মামলা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নৌপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন ফেরি যুক্ত করা সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন 20 এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে 350 নটিক্যাল মাইল পরিসরে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নিশ্চয়ই এই আলোচনা দীর্ঘদিন থেকে দেখেছি যে আমাদের এই ক্ষেত্রে খুবই পিছিয়ে ছিলাম আমরা। এটা যুক্ত করার মাধ্যমে নিশ্চয়ই আমরা অনেক ভালো কিছু করতে পারবো। সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির 5 দিনব্যাপী বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উদযাপন করেছে। বায়োস্কোপ থেকে চলচ্চিত্র প্রদর্শনী, লোকজ মেলা থেকে সাংস্কৃতিক পরিবেশনা, বৈচিত্র্যপূর্ণ জাঁকজমক আয়োজন ছিল। এটা নিয়ে একটু বলি, আমি যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছি, এই মন্ত্রণালয়ের বৈঠক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের পয়লা বৈশাখের পর যখন হয়েছে, কিছু তথ্য একটু জানাই। খেয়াল করেছেন নিশ্চয়ই, অনেকে নানান রকম আশঙ্কা দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু সবাই এই তথ্য, এই স্বীকৃতি দিয়েছেন যে এবারকার মতো এত স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য বৈশাখী উৎসব খুব বেশি হয়নি। এটা হলো 1। 2 হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ভবিষ্যতে এগুলো আমরা আরেকটু পরিকল্পনা করি। এবার সরকার দায়িত্বে আসার পর খুব বেশি সময় পাওয়া যায়নি। বৈশাখকে কেন্দ্র করে অ্যাজ এ হোল, এটা শুধুমাত্র 3-4 দিনও না, পুরো মাসকে কেন্দ্র করে আমরা নানা রকম কর্মসূচি এবং উৎসব চালু করব। এবং তার চাইতে জরুরি কথা, আমরা অনেকে হয়তো জানি যে 14 এপ্রিল শুধু আমাদের নববর্ষ না, আমাদের পূর্বের অনেক দেশেরও নববর্ষ। মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারতের একটা অংশ, ভারতের দক্ষিণের একটা অংশেও এটা আছে। সো আমরা একটা আঞ্চলিকভাবে এই উৎসব পালন করা যায় কিনা সেটা আগামী উৎসবেই খতিয়ে দেখব। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং এটা এক ধরনের কালচারাল ডিপ্লোম্যাসি তৈরি করতে পারে। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের প্রতিনিধিরা, সাংস্কৃতিক প্রতিনিধিরা আমাদের দেশে আসবেন, আমাদের সাংস্কৃতিক প্রতিনিধিরা ওই দেশগুলোতে যাবেন। এই ধরনের একটা আঞ্চলিক বর্ষকে কেন্দ্র করে আমরা চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন হয়তো ইরানিয়ান বা পার্সিয়ান যে নববর্ষ নওরোজ অনেকগুলো দেশে সেলিব্রেটেড হয়, তারা কম্বাইন্ডলি সেটা করার চেষ্টা করেন। আমরা সেরকম একটা চেষ্টা করব। এবং আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী এই উৎসবটাকে খুবই গুরুত্ব দিচ্ছেন, কারণ আমরা সব রকম জাতিগোষ্ঠীকে একত্র করে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলি এবং সেই কারণে এই উৎসবটা সবাইকে চমৎকারভাবে অ্যাকোমোডেট করতে পারে। পরিবেশ মন্ত্রণালয় ইটভাটায় কৃষি জমির মাটির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়নের জন্য বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022 এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 সংশোধন আনা হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ, আমরা জানি আমাদের প্রাইমারি ফুয়েল নিয়ে ক্রাইসিস আছে। আমরা অবশ্যই আমাদের গ্যাসের এক্সপ্লোরেশনের চেষ্টা করে যাব, কিন্তু আপনারা জানেন এটা দীর্ঘমেয়াদী প্রসেস। সো কম সময়ের মধ্যে যা দরকার সরকার সেই কাজগুলো করছে। সরকার বায়ু দূষণের বিরুদ্ধে ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করছে। এখন পর্যন্ত 16টা হয়েছে। 29,86,500 টাকা জরিমানা সহ
47টি মামলা করা হয়েছে। কোস্টগার্ড গার্ড ও বন অধিদপ্তরের সমন্বয়ে সুন্দরবনে অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে অভিযান অব্যাহত রয়েছে। আমরা হয়তো অনেকে মিডিয়া বা বিভিন্ন পত্রিকায় দেখেছি সাম্প্রতিক সময়ে আবার সুন্দরবনে দস্যুতা বা ডাকাতির প্রবণতা বেড়েছে, অপরাধের প্রবণতা বেড়েছে। সেটাকে কমব্যাট করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করি সেটা নিয়ন্ত্রণে চলে আসবে। যুব ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দফায় 171 জন ক্রীড়াবিদের হাতে পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয়। আমরা জানি যে 30 মার্চ প্রথম পর্যায়ে 129 জনকে কার্ড প্রদান করা হয়েছিল। সরকার পর্যায়ক্রমে মোট 500 জন জাতীয় ক্রীড়াবিদকে এই কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একটু যোগ করে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়ার ব্যাপারে খুবই সিরিয়াস এবং উনি এটাকে পেশা হিসেবে যাতে নিতে পারে, এটা খুব জরুরি। এটা একসাথে আমাদের মন দেহ ভালো যেমন রাখবে স্কুলে এটা করা, কিন্তু এটা যাতে পেশা হিসেবে নিতে পারে সেই চিন্তাও তিনি তার মাথায় রাখছেন এবং সেভাবে আমাদের কৌশল প্রবর্তিত হচ্ছে। স্থানীয় সরকার বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সোমবার আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করেছেন। আমরা নিশ্চয়ই গতকালই এটা দেখেছি। ফুটপাত হকার মুক্ত করতে ঢাকায় 8টি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা। এটা একটা কঠিন সিদ্ধান্ত। মানে আমরা যখন ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করি, ফুটপাত আসলে হকারদের জন্য না, ব্যবসায়ীদের জন্য না, এটা হাঁটার জন্য নামই ফুটপাত। কিন্তু আমাদের এই সংকট যেহেতু আছে, তাদেরকে কিভাবে আমরা কোনোভাবে প্রোভাইড করতে পারি সেই চেষ্টাটা চলছে। অর্থ মন্ত্রণালয় আমাদের সামনে বাজেট আছে, আপনারা জানেন, সেটা প্রণয়নের কার্যক্রম চলছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালু করতে কার্যক্রম চলমান আছে। এটা আমাদের একসময় খুবই ডিমান্ডেড একটা শ্রমবাজার ছিল, কিন্তু নানান কারণে, নানান রকম অভিযোগের কারণে এটা আসলে খুব ভালো মতো চলেনি। আমরা এটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। সড়ক পরিবহন ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে, আপনারা জানেন। সেটা হলো যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। ঢাকার বাস টার্মিনালগুলোর পরিবেশ মানোন্নয়নে বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেইটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৎস্য প্রাণী সম্পদ সামুদ্রিক জলসীমা 58 দিন সকল মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির সামুদ্রিক মৎস্য নিষিদ্ধকরণ কর্মসূচি 15 এপ্রিল 2026 থেকে 11 জুন 2026 পর্যন্ত কার্যকর রয়েছে। এই অভিযানগুলো চলছে, মোবাইল কোর্ট চলেছে এবং এখানে কিছু আমাদের ডেটা আছে যে পর্যন্ত 7.153 মেট্রিক টন মাছ এবং 5.777 লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে। একটি মামলা দায়ের 2.8 লক্ষ টাকা জরিমানা হয়েছে এবং বাকি জিনিসগুলো যেগুলো জব্দ হয়েছে সেগুলো বিক্রি করে 4.482 লক্ষ টাকা রাজস্ব অর্জিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় হাওর বাউরা প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় 25 ফেব্রুয়ারি 2026 থেকে 20 এপ্রিল 2026 পর্যন্ত 400টি ওয়াইফাই হটস্পট স্থাপন করা হয়েছে এবং 400 মিটার অপটিক্যাল ফাইবার মোবাইল অপারেটরদের নিকট হস্তান্তর করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমন সব অঞ্চল আছে বাংলাদেশে যেগুলো খুবই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, সেখানে সরকার 400টা ওয়াইফাই হটস্পট স্থাপন করেছে। সকল জেলায় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট GPON সংযোগ দেওয়া হয়েছে 3533টি। দুর্যোগ ও ত্রাণ বিভিন্ন সংস্থাকে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 4869টি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। সেটা হচ্ছে দুর্যোগে সাড়াদানকারীদের প্রশিক্ষণ এবং বিশেষায়িত যন্ত্র প্রদানের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আজকে খুব সকালেও ঢাকায় ভূমিকম্প হয়েছে। এর আগে আমরা একদিন ব্রিফিংয়ে জানিয়েছি এটার জন্য আমরা স্বেচ্ছাসেবক নির্ধারণ বা নিয়োগ এবং তাদেরকে ট্রেনিংয়ের কাজও শুরু করেছি। আমরা এগুলো কন্টিনিউ করে যাব। বিদ্যুৎ জ্বালানি, এটা নিয়ে নিশ্চিতভাবে আরও অনেক প্রশ্ন আসবে, তারপরও কয়েকটা জিনিস একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে ফুয়েল প্লাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর জন্য মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা ছাড়া আরও অনেকগুলো জেলাতে এটা করা হয়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেলেও সবগুলো জায়গা থেকে এখনও সরাসরি জ্বালানি গ্রহণ করা যাবে না। রেজিস্ট্রেশন হয়ে থাকলে ঢাকার যেসব উন্মুক্তগুলো আছে সেগুলোতে গ্রহণ করতে পারবেন। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন 1,70,000 প্লাস। আমি গতদিন আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি কিছু ডেটা নেওয়ার চেষ্টা করব যে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ কি আসলেই কম হচ্ছে।
আমি কিছু ডেটা নিয়েছি, আমরা আগামী সপ্তাহে আরও বেশি করে সেটা দিতে পারবো। পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব আসাদগেট একটা পেট্রোল পাম্প, এপ্রিল 2025 খেয়াল করব, অকটেন 3,15,000 লিটার অকটেন সাপ্লাই করা হয়েছিল। 1 থেকে 19 এপ্রিলের ডেটা আমাদের কাছে আছে। এই পেট্রোল পাম্পে 2,70,000 লিটার অকটেন অলরেডি সাপ্লাই করা হয়ে গেছে। খেয়াল করুন, 3,15,000 ছিল এপ্রিল 2015 পুরো মাসে, আর এই 19 দিনেই 2,70,000 লিটার এখানে সাপ্লাই করা হয়েছে। ডিজেল 1 লাখ, একই পেট্রোল পাম্পে 1,21,500 লিটার ডিজেল সাপ্লাই করা হয়েছিল পুরো মাসে এপ্রিল 25। 1,21,500 একই পরিমাণ ডিজেল এই এপ্রিলের 19 দিনেই সাপ্লাই করা হয়ে গেছে। সততা তেজগাঁও, এটা একটা পেট্রোল পাম্প, সেখানে অকটেন 1,35,000 লিটার সাপ্লাই করা হয়েছিল গত বছরের এপ্রিলে। 19 দিনে এই বছরের 90,000 সাপ্লাই করা অলরেডি হয়ে গেছে। 1,35,000, এটা 90,000। ডিজেল 3,01,000 সাপ্লাই করা হয়েছিল লিটার, এটা 19 দিনেই 1,80,000 সাপ্লাই করা হয়েছে। পূর্বাচল ট্রেডার্স পরিবাগ, এটা অকটেন 76,500 লিটার সাপ্লাই করা হয়েছিল গত বছরের এপ্রিলে, এবার 36,000 সেটা। পেট্রোল 58,500 ছিল, এটা বেড়েছে বরং এই 19 দিনেই 67,500। যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে আমরা আরও ডেটা দেব। কিছু কিছু পাম্পে যে কম ফিউল যায়নি তাও না, আমরা আবার এটাও বলছি না যে সবাইকে বেশি বা কম দেওয়া, মানে বেশি বা সমান দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সাপ্লাই শর্টেজ আছে। আমরা এর আগে একদিন দেখিয়েছিলাম যে ওভারঅল সাপ্লাইয়ের 10 to 15% একটা শর্টেজ আছে, যেটা আসলে একটা গ্লোবাল ট্রেন্ড। আমি যেগুলোর নাম বললাম সেগুলোতেও যদি আপনি যান, যেখানে সাপ্লাই বেশি আছে সেখানেও লাইন দেখবেন। এই বেশিটা বলার কারণ হচ্ছে এটা, এখন ডিমান্ড আগে যা ছিল তার 3-4 গুণ ডিমান্ড তৈরি হচ্ছে, এবং অনেকে আমাদের আবারও বলতে চাই যে এক ধরনের প্যানিক বাইং হচ্ছে। এই কারণেই আসলে এই সংকটটা চলছে। আমি শেষ করব তার আগে মজুদের পরিমাণটা সর্বশেষ যদি জানিয়ে দেই। এটা হলো এই মাসের 19 তারিখ পর্যন্ত ডিজেল 1,22,633 মেট্রিক টন আমাদের এখানে মজুদ আছে। অকটেন 27,602 মেট্রিক টন, পেট্রোল 18,454 মেট্রিক টন, জেট ফুয়েল 21,382 মেট্রিক টন। মানে মজুদের খুব বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই, আরও জাহাজ আসছে। সংকটটা আসলে আমাদের চাহিদা ভীতি অথবা ব্যবসা। আমরা জানি এখনও এগুলো অবশ্যই সরকারের দায়িত্ব দেখভাল করার, কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে, সুতরাং এই জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে। সংকটটা আসলে মূলত সেটা থেকে হচ্ছে। আমাদের চাহিদার কত সেটা আসলে খুবই মানে সাবজেক্টিভ প্রশ্ন হয়ে গেল। কেন বলছি, আমাদের তো একটা চাহিদা আছে। যেমন ধরুন একটা পেট্রোল পাম্প, সে 4-5 হাজার লিটার অকটেন তার চাহিদা ছিল। পত্রিকা আপনি পাবেন, কেউ একজন বলছে আমার 5,000 লিটার চাহিদা ছিল। এখন এই চাহিদা শব্দটা এখন পাল্টে গেছে, সমস্যাটা এই জায়গায়। এখন আপনি চাহিদা বলতে, যে চাহিদা আমাদের এখন তৈরি হয়েছে, এই চাহিদা আসলে মেটানো যাবে না, এই কথাটা একটু বলতে চাইছি। এখন এটা আসলে চাহিদা না, এটা আসলে আমাদের ট্রু চাহিদা না। আমাদের তো ভেহিকেলগুলো চলার জন্য, আমাদের সেচের জন্য কি পরিমাণ ফিউলের চাহিদা আছে সেটার জন্য কিন্তু আমরা জ্বালানি সংরক্ষণ থেকে সাপ্লাই সব কিছু ডিপেন্ড করেছে। সমস্যা হচ্ছে হঠাৎ করে আমাদের এমন একটা প্যানিক তৈরি হয়েছে যে প্যানিকটা কন্টিনিউ করছে, অথবা জ্বালানির দাম কম থাকার কারণে, যেটা পাচার হওয়ার বা পাচার করার প্রবণতার কারণে চাহিদাটা অনেক বেড়ে গেছে। সেই জন্য বলছি যে ওই চাহিদাকে যদি আপনি বেস ধরেন তাহলে আসলে চাহিদা এটা মেটানো যাবে না। আবারও বলছি, ওটা আসলে চাহিদা না, ওটা কোনোভাবে, এটা 3 বা 4 গুণ এখন চাহিদা তৈরি হয়েছে। আমরা এটাকেই চেষ্টা করছি, আমরা যতটা সম্ভব আমরা কথা বলে, আপনাদের মাধ্যমে আপনারাও বলে, এটাকে যাতে কমিয়ে আনা যায়। আমি শেষ করছি, এবার আমি আপনাদের প্রশ্ন নিতে শুরু করবো। যার কারণে কোনো প্রবলেম নাই অথচ একটা কৃত্রিম প্রবলেম হচ্ছে, এটা কি কনস্ট্রাকটিভ একটা ম্যানেজমেন্ট মেনটেন করা যায় না, যার দ্বারা সাপ্লাই লাইনগুলো কারেক্টলি একটা ইমপ্লিমেন্টেশনের পদক্ষেপ আপনারা দেখেছেন, এটা করতে একটু সময় লাগবে। আসলে ক্রাইসিস ওয়াজ সো অ্যাকিউট, সেই জন্য যেমন ধরুন আমরা এই যে একটা অ্যাপ তৈরি করছি, করা হয়ে গেছে, এটা রেজিস্ট্রেশন হয়ে এই অ্যাপের মাধ্যমে যখন আমরা দিতে থাকবো তখন এই সংকটটা কমে যাবে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার এইবার থেকে হাতে নিলেই আপনার প্রশ্নটা একটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু প্রায়
6.5 লক্ষ লিটার তেল উদ্ধার করা হয়েছে, যেগুলো মজুত করে রাখা হয়েছিল। তো সবাই যদি একটু স্বচ্ছতার মধ্যে এবং সচেতনতা থাকে, আমার মনে হয় এই ক্রাইসিসটা আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। এবং গতকালকে সংসদে এই নিয়ে একটু আলাপ আলোচনা হয়েছে। মানুষের কাছে ছেড়ে দিলে থাকবে না, কিন্তু সরকার আপনার দায়িত্ব। না, অ্যাবসলিউটলি। আমার এখানে লোকবল কর্মী নিয়োগ থাকবে এবং যার যার দায়িত্ব সে একুরেটলি পালন করবে। এটা তো এইভাবে সেটাই বলেছি, পারফেক্ট ম্যানেজমেন্ট। আমার মনে হয় আমরা যেসব পদক্ষেপগুলো করেছি, আমরা যেই পদক্ষেপগুলো নিয়েছি, এগুলো নিয়ে সংকট অতি সত্বর নিরসন করা যাবে বলে মনে হয়। অ্যান্ড এটা কিন্তু শুধু বাংলাদেশের ইস্যু না, ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড ইস্যু। গতকাল নিশ্চয়ই আপনি সংসদ অধিবেশন যদি আপনার শুনে থাকার সুযোগ হয়ে থাকে, নিশ্চয়ই দেখেছেন বিরোধী দলীয় নেতাও বলেছেন ইটস এ ওয়ার্ল্ড ক্রাইসিস। এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে তা কিন্তু না, কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের তেল মজুদ আছে, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা তেল আনছি, আরও তেল আসবে। কিন্তু সবাইকে এই যে প্যানিক বাইং, উপদেষ্টা মহোদয় যেটা বললে, প্যানিক বাইং যেন না হয়, সেই দিকে একটু নজর রাখতে হবে। এবং তেল অন্য কোথাও চলে যাচ্ছে কিনা সেটাও একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়ে আপনাদের সহযোগিতাও চাই, যে আপনারাও এই যে এখানে তেলগুলো উদ্ধার হচ্ছে, মজুদ রাখা হচ্ছে, সরকার কিন্তু চেষ্টা করছে যে এই এরকম যেন ঘটনা যেন না ঘটে, বা ঘটনা না ঘটার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। সেকেন্ড, জি। বাসের ভাড়া আসলে কবে নাগাদ বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে, এবং বলছিলেন যে এসি বাসের ক্ষেত্রে 3 স্তরটাকে এটা যদি একটু ব্যাখ্যা করেন। আরেকটা বিষয় একটু সংযুক্ত করতে চাই, যেহেতু উপদেষ্টা এখানে আছেন, সেটা হচ্ছে যে বাসের ভাড়া বাড়লে, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে জীবনযাপনের ব্যয়, বাস ভাড়া যখন বাড়বে তখন কিন্তু বাজারে একটা বড় প্রভাব পড়বে। তাহলে সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 60 দিনের মাথায় এসে জনগণের জন্য কি নতুন চ্যালেঞ্জ আসছে বাজারে? আচ্ছা, নামটা বলেন একটু প্লিজ, নামটা বলেন। আমার নাম শারমিন মীরা, আমি 71 ওকে। আলোচনা চলছে ভাড়া শুধু বাস না, আসলে জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। আমি আপনাকে আরেকটা আপনি যেটা মিস করেছেন বললাম, এখন এই অ্যাডজাস্টমেন্ট ইজ আ মাস্ট, এটা হলো 1 নম্বর কথা। আমরা চেষ্টা করছি, যেটা আমাদের এই আলোচনা চলছে, এটা কত নাগাদ না, র্যাদার আমরা বলি যে একটু সময় নিয়েও যদি আমরা একটা বেটার ডিল, সরকারের কাজ কিন্তু শুধু জনগণ বলতে যাদেরকে বুঝি, ভোক্তার স্বার্থ রক্ষা না। একটা কথা মনে রাখতে হবে, একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। যে মানুষটা বাস চালান, যে মানুষটা ট্রাক চালান, তিনিও এই রাষ্ট্রের নাগরিক, এই সরকার কিন্তু তারও সরকার। সুতরাং তার উপরেও এমন কিছু করা ঠিক হবে না যাতে তার ব্যবসা না হতে পারে। এটা হলো 1 নম্বর কথা। সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে দুই পক্ষের মাঝখানে থাকা। সবাই, আবার সরকার কিন্তু কারো পক্ষ না, সরকার সবার সরকার। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আমরা খেয়াল করি, আমি আগে একদিন বলেছিলাম, এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। সো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন। আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই, এবং দ্রব্যমূল্য বাড়বে, এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। আমাদের একটা প্রবণতা আছে, যখনই তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়ছে, দ্রব্যমূল্য ওই অজুহাতে যতটুকু বাড়ার কথা তার চেয়ে অনেক বেশি বাড়ছে। আমরা চেষ্টা করব আসলে এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। জনগণকে আবারও বলছি, কিছুটা কষ্ট করতে হবে, প্রত্যেকটা মানুষ কষ্ট করছে। তবে আমরা যে চেষ্টাটা করে যাব সেটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো, সরকার যেটা করতে পারে, কিছু চাপ কারো জন্য, এই যে আমি বলে ফেললাম যে কষ্ট হবে সহ্য করে, এটা সহ্য করা সবার জন্য সোজা না। একটা ডিমের দাম যখন 1 টাকা 2 টাকা বেড়ে যায়, কিছু মানুষের জন্য 2 টাকা ডিমের দাম বৃদ্ধি তার শিশুকে একটার জায়গায় অর্ধেক ডিম দেবো কিনা এই সিদ্ধান্তে নিয়ে যেতে পারে। সো ওই গ্রুপটা বা ওই মানুষগুলোর জন্যই আমরা প্রয়োজনে অন্য কর্মসূচি বাড়াবো। আমাদের তো অলরেডি ফ্যামিলি কার্ডের তো একটা স্টেপ হয়েছে, এটা পাইলট। আমরা এই বাজেটের পর একটু বলে রাখি একটা কথা, এই বাজেটে আমরা 40 লক্ষ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেব, যাতে প্রায় 13 থেকে 14 হাজার কোটি টাকা বরাদ্দ হবে। এবং আপনারা কেউ পত্রিকায় হয়তো দেখেছেন,
এই বরাদ্দ রাখার জন্য IMF এর সাথে সম্ভবত আমাদের নেগোসিয়েশনে কিছু ইস্যুস তৈরি হয়েছে, কিন্তু সরকার জনগণের সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দরিদ্র জনগণের পাশে থাকার জন্য এই সিদ্ধান্তে কিন্তু অটল থাকবে। শুধু সেটা না, প্রয়োজনে টিসিবির মাধ্যমে আরও অনেক বেশি মানুষকে তাদের খাদ্যসহ অন্যান্য সহযোগিতা দেবে। সুতরাং সরকার জনগণের পাশে নিশ্চয়ই থাকবে। একটু বলে সেটা হচ্ছে যে 2022 সালে যখন ডিজেলের দাম 42% বাড়ানো হয়েছিল, তখন বাস ভাড়া কিলোমিটার প্রতি 40 পয়সা বেড়েছিল। এরপর ডিজেলের দাম কমেছে, কিন্তু বাস ভাড়া কমেনি। এখন ডিজেলের দাম 115 টাকা হচ্ছে, বাস ভাড়া আবার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সরকার কি বিষয়টা জানে কিনা? তাহলে ওই যে শুভঙ্করের ফাঁকিটা, সেই জায়গায় সরকার হাত দেবে কিনা না বরং? আর আপনি বলেছিলেন যে এপ্রিলে ডিজেল জ্বালানির দাম কোনোভাবে বাড়বে না, সেটি কিন্তু বেড়েছে। আপনার কথা বলে 2-3 দিন পরে বেড়েছে, এই জায়গায় গ্যাপ ছিল কিনা? 2-3 দিন পরে না, মনে হয় 10-12 দিন পরে। এটা গত ব্রিফিংয়ের আগের ব্রিফিংয়ে এটা কথা হয়েছে। আচ্ছা, গত ব্রিফিংয়ে, তাহলে 1 সপ্তাহ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা সরকারি সিদ্ধান্ত ছিল, আমার কাজ হচ্ছে সরকারি সিদ্ধান্তটা সামনে আনা। আচ্ছা, আরেকটা ব্যাপার জরুরি, সরকার কি আসলে এটা পারে টু সে যে এপ্রিলে হবে না, মে মাসের 1 তারিখ থেকে বাড়বে? আপনারা খুব ভালো মতো জানেন জ্বালানির দাম আসলে এভাবেই বৃদ্ধি করতে হয়, কারণ আপনি যখন কোনো একটা দিনের কথা সামনে রাখেন, এটা খুব স্পন্টেনিয়াস, খুব সাডেন একটা ডিসিশনই হতে হয়। সো ধরুন এপ্রিলে বাড়লো না, মেতেও প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত জানানো হলো, কিন্তু মেতেও যদি বাড়তো এভাবে সাডেনলি হতো। ব্যাপারটা এইরকম, ব্যাপারটা প্রসেস এরকম। আর আমি আসলে আগেরবার যেটা করেছি, আমি সরকারের সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়েছি। আর ডিজেলের দাম নিয়ে যেটা বলছেন আপনি, আগের বৃদ্ধির পর কতটুকু বেড়েছিল, এগুলো সব বাংলাদেশে কমন প্রবণতা। দাম কমলেও আসলে আর কমানো হয় না, এই প্রবণতা আসলে সত্যিকার অর্থেই আছে। কিন্তু সরকার যখন বসবে সেটা বিবেচনায় নেবে। একই সাথে এই সময় কিন্তু ইনফ্লেশন হয়েছে, যারা এই পরিবহনগুলো চালান তাদেরও পক্ষে যুক্তি আছে। আমি আবারও বলছি, একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, এটা সবার সরকার, তারা চেষ্টা করবে সব পক্ষের যতটা সম্ভব স্বার্থ নিশ্চিত করতে। এর মধ্যে এটাও আমরা মানি, যিনি পরিবহন মালিক আছেন তার অর্থনৈতিক সামর্থ্য বেটার আছে। সো আমরা চেষ্টা করব ভোক্তাদের স্বার্থটাও যাতে একই সাথে ভালোভাবে রাখা যায়। একটা সময় যখন জনগণের ভোট প্রয়োজন ছিল না, তখন এই ধরনের শক্তিশালী মানুষ যারা আছেন তাদের কথাতেই সব হতো। একটা জনগণের সরকার, নির্বাচিত সরকার নিশ্চয়ই সব পক্ষের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে। আমি ইয়ার বাদল সিনিয়র রিপোর্টার RTVতে আছি। একটা প্রশ্ন হচ্ছে যে 24শে মার্চ 21 জন ওমরা করতে গিয়েছে সৌদি আরবে। মাস্ক হজ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে তারা রিটার্ন টিকিট না পাওয়ায় 18 এপ্রিল তাদের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে। তারা ওখানে মানবেতর জীবনযাপন করছে। ওখানকার জেতার হজ অফিসের মাধ্যমে বাংলাদেশের মন্ত্রণালয়ে তারা আবেদন করেছেন দেশে ফিরে আসার জন্য। ওই প্রতিষ্ঠান, এজেন্সি এবং এজেন্টকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে, উচ্ছেদ হওয়া যে ফুটপাতগুলো সেগুলো ইতিমধ্যে আবার দখল হয়ে গেছে। অভিযোগ আছে যে রেট বাড়ানোর জন্য, চাঁদার রেট বাড়ানোর জন্য আসলে এই উচ্ছেদ অভিযানগুলো চালানো হয়েছে। এই ক্ষেত্রে আপনার বক্তব্য? আচ্ছা, আপনি যেটা প্রথম বললেন হজের, নিশ্চয়ই এটা ইনফরমেশনটা লিখে নেওয়া হয়েছে, এটা আমি জানতাম না, আমি স্বীকার করছি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিশ্চয়ই জানেন, সেই ব্যাপারে কাজ অবশ্যই সরকার করবে। যারা এই প্রতারণা করেছে, যদি সেটা প্রমাণিত হয়, মানে দুটো ব্যাপার, একটা হচ্ছে অভিযোগ, প্রায় একটা কথা বলার চেষ্টা আমরা করি, সেটা হচ্ছে যিনি ভুক্তভোগী হয়েছেন কিন্তু একই সাথে যে এজেন্সি কাজ করছে তিনিও এই রাষ্ট্রের নাগরিক, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আমরা খতিয়ে দেখতে চাই যে এখানে তাদের দিক থেকে কি কি হয়েছে। যদি সেটা দোষী হয় অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে। আর ফাইন, আমরা নিশ্চয়ই এটা খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেওয়া হবে, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। আর ফুটপাত নিয়ে আসলে এটা খুব কঠিন কাজ। আমরা তো এই প্রথম না, আমরা আগেও দেখার চেষ্টা করেছি। এখন সমস্যা যেটা হয়, উচ্ছেদ করা হলো, আপনি যে অভিযোগ করছেন এই অভিযোগ করতে পারেন, কিন্তু একই সাথে আমরা এটাও দেখব এই দেশে দীর্ঘদিন যে অর্থনৈতিক সংকট ছিল, মানে আমি আওয়ামী লীগের শেষ সময়টা থেকেই বলছি, যখন থেকে ডলার ক্রাঞ্চ শুরু হলো আমরা মনে করতে পারবো দেশের ইকোনমি ভালো চলেনি এবং শেখ হাসিনার পতনের সাথে ওটারও একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে বলে আমি মনে করি। এরপর ইন্টারিমের সময় যেটা হয়, সরকার খুব ভালো রান করেছে তা বলবো না, আর করলেও এই ধরনের সরকারের সময় খুব ভালো অর্থনীতি চলে না, বিকজ অফ দ্য আনসার্টেনিটি একটা এই ধরনের সরকারের ক্ষেত্রে। ফলে যেটা দাঁড়ালো, খুব সম্ভাবনা ছিল যে এই গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতির একটা মারাত্মক বা খুব ভালো রিভাইভাল হবে,
কিন্তু এখন আবার যে সংকটে আমরা পড়ে গেলাম সেই রিভাইভাল এখন ডিলেইড হচ্ছে, এটা বৈশ্বিক কারণে। সুতরাং মানুষ যারা আসলে এই রকম জীবিকার সংকটে পড়ে গেছে তাদের মধ্যে একটা ডেসপারেট অ্যাটিটিউড হয়তো আছে। এখন সরকার নিশ্চয়ই সব কিছু বিবেচনা করে আবার দেখার চেষ্টা করবে, তবে নীতিগতভাবে আমরা এটা একমত ফুটপাথ হাঁটার জন্য, কিন্তু এই মানুষগুলোর জন্য বিকল্প ব্যবস্থা করার চেষ্টা আমরা করে যাবো। আমরা অলরেডি জানিয়েছি কিছু করছে এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। জি। IMF এর কাছ থেকে আমরা যে কিস্তিতে ঋণ নিচ্ছি তার একটা শর্ত ছিল বৈশ্বিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে নিয়মিত আপ ডাউন করতে হবে জ্বালানির প্রাইসটা, এবং গত কয়েক মাস বা কয়েক বছর ধরে তাই হয়ে আসছে। এবার আমরা ব্যতিক্রম দেখলাম। আমরা কি IMF এর সাথে এই নেগোসিয়েশন করেছি না শর্ত থেকে বেরিয়ে এসেছি? আপনি জানেন নিশ্চয়ই IMF এর দেয়া সব শর্ত পূরণ করা সবসময় ম্যান্ডেটরি না। এর আগেও আমরা যতগুলো কিস্তি পেয়েছি বাংলাদেশ কিছু শর্ত পূরণ করতে পারে না, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে পেয়েছে। সো সরকার একটা ফ্লেক্সিবিলিটি আছে। যেমন ভর্তুকির ক্ষেত্রে আলাপ আছে যে এটা কেন করা হয়েছে যে আপনি জ্বালানির ভর্তুকি কমিয়ে আনবেন, এই হচ্ছে ইচ্ছা। একই সাথে অন্যান্য ক্ষেত্রে আপনি কতটুকু খরচ করবেন, কারণ অর্থনীতি তো ক্রাইসিসে আছে। সো তাদের একটা প্রেসক্রিপশন আছে এবং সরকার নেগোশিয়েট করে, এবং আমরা বিশ্বাস করি এত বড় জনগণের ম্যান্ডেট পাওয়া একটা সরকার, IMF এর লোনটাও আমাদের লাগবে, কারণ আমরা জানি এখন যখন বর্ধিত দামে জ্বালানি আমরা আমদানি করছি, মানে আমাদের একটা মিসপারসেপশন আছে, আমি আগেও একদিন বলেছি আবারও একটু বলি, জ্বালানির মূল্য বৃদ্ধিতে আসলে আমাদের ডলার রিজার্ভের উপরে প্রেশারের কোনো এদিক সেদিক হবে না। এই মূল্য বৃদ্ধির কারণে যতটুকু হয়েছে আমাদের ভর্তুকি কমবে, এটা লোকাল কারেন্সি, কিন্তু আমাদের তো ফরেন রিজার্ভের উপরে চাপ বাড়তেই থাকবে, কারণ আমরা বৈদেশিক মুদ্রাই জ্বালানি কিনবো। ফলে আমরা প্রিভিয়াস যেসব লোন ছিল সেগুলো রক্ষা করা, নতুন লোনের কথা দেখেছেন যে আরও $2 বিলিয়ন আমরা পেতে যাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেগুলো চলবে। এবং IMF এর সাথে তার শর্তের বাইরে গেলেও এই নেগোসিয়েশনটা আমরা করতে পারবো। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রয়োজনটা বুঝিয়ে আমরা ওই লোনটা এনশিওর করতে পারবো, আমরা ওটা থেকে বেরিয়ে যাচ্ছি না। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, আমি রুবায়ত, আমি দীপ্ত টিভিতে কাজ করি। সরকার ব্যাংক ঋণ প্রায় 7.5 মাসে 73,000 কোটি টাকা নিয়েছে, গতকালের একটি প্রতিবেদন ব্যাংকে, আমাদের অভ্যন্তরীণ ব্যাংক থেকে। এটি আগামীর জন্য আমাদের চ্যালেঞ্জ হবে কিনা, এর দায়িত্ব আমাদের জনগণের উপরও পড়বে? নিশ্চয়ই জনগণের উপরে পড়বে। ব্যাংক ঋণ যখন হয়, আর সরকারের ঋণকে খুব ভয়ঙ্করভাবে দেখাও মনে হয় ঠিক না। আমরা একটু অর্থনীতির যদি একটু বেসিক বলি, মানে একটা দেশের জিডিপির কত পার্সেন্ট সরকারি ঋণ হতে পারে সেটা একটা হিসাব আছে। আমাদের মতো দেশের জন্য কেমন, পৃথিবীতে এমন দেশ আছে যার জিডিপির 3-4 গুণ, জাপান তার জিডিপির 3-4 গুণ হলো তার লোনের ব্যাপার। আমরা ওই জায়গায় পৌঁছি নেই, আমরা এখন রেড জোনে চলে গেছি তা না। আমাদের সংকটটা আসলে কী ছিল, আমরা যে এতদিনের অ্যাকুমুলেটেড ঋণ আছে সেটার বড় অংশ মিসইউজড হয়েছে। ঋণের সমস্যার চাইতে বড় সমস্যাটা হচ্ছে এই জায়গায়। ধরুন আমরা এমন সব প্রজেক্ট নিয়েছি ওখান থেকে চুরি করে ফেলেছি, ফলে একটা অংশ আসলে জনগণের কল্যাণে লাগেনি। আমরা এখন থেকে সরকারকে ঋণ আসলে করতে হয়, পৃথিবীতে ঋণ ছাড়া আসলে কোনো সরকার নাই। মানে এটা বলা হয় বাজেট, ব্যক্তির আর সরকারের বাজেটের ডিফারেন্স আছে। ব্যক্তি আয় বুঝে ব্যয় করে, সরকার ব্যয় বুঝে আয় করে। আপনি ব্যয় ঠিক করেন, তারপর আসলে আপনি দেখেন কত আয় করতে পারলেন, যদি না পারেন কম হয়, সারা পৃথিবীতেই শর্ট হয়, এবং বাকিটা আপনি লোন নেন। আমরা চেষ্টা করব এই যে ভর্তুকি কমানোর চেষ্টা করছি আমরা, জ্বালানির মূল্য বৃদ্ধি করে লোনের পরও সরকারকে আসলে নিতে হবে, এটা যতটা নমিনাল রাখা যায় সেই চেষ্টা করা। কারণ আমরা নিশ্চয়ই জানি ব্যাংকিং সেক্টর থেকে যদি সরকার প্রচুর লোন নেয় তাহলে আসলে বেসরকারি খাতের জন্য ব্যাংক লোন নেওয়ার সুযোগ কমে যায়, এটা আছে। আর যদি আমরা বাংলাদেশ ব্যাংক বা টাকা ছাপিয়ে যদি নেওয়া হয় সেটা ইনফ্লেশন ট্রিগার করে, সব সংকটগুলো আমরা জানি। কিন্তু আমি এই কথাটা বলতে চাই, সরকার যদি লোন নেয়, লোন নেবে সেটা জনগণের কল্যাণের জন্যই হবে, এই টাকা চুরি হবে না। আমরা আগের সাথে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। একটু শুনি। সেগুলো সাংবিধানিক কারণ হলো, তো সেখানে গণভোট অধ্যাদেশটাও তো বাতিল হলো, সেইটা আবার বললেন সেগুলো বিল আকারে আবার আসবে। গণভোট অধ্যাদেশটা বিল আকারে আসবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো গত বছর ডিসেম্বর 9 তারিখে যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বাণিজ্য চুক্তিটা হয়েছে সেটা নিয়ে সুশীল সমাজের প্ল্যাটফর্ম তারা আসলে এটা নিয়ে রাস্তায় নামছে, এটা বাতিল করার কথা বলছে সরকারের ব্যাপারে। আচ্ছা, প্রথম হচ্ছে গণভোট নিয়ে আমার মনে হয় জবাবটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব ক্লিয়ারলি দিয়ে দিয়েছেন। মানে এটা আসলে আইনে পরিণত হওয়ার প্রয়োজন নেই। খেয়াল করুন, এটা একটা গণভোটের জন্য অধ্যাদেশ, এটা কিন্তু এমন না আরও আমরা যতগুলো অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে প্রত্যেকটার ফিউচার ইমপ্লিকেশন অ্যান্ড ইম্প্যাক্ট আছে। গণভোট অধ্যাদেশ হলো এই একটা গণভোটের জন্য। এই গণভোটটা তো হয়ে গেছে,
এবং এটা একটা রিয়ালিটি। সো আপনি এটাকে আইনে পরিণত করে আসলে কিছু অর্জন নাই, আপনি তো এটা আর নতুন কোনো গণভোট এটা দিয়ে করবেন না, সেটা একটা ব্যাপার। আর যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা নিয়ে আসলে আমার মনে হয় সমাজে আরও কথাবার্তা হওয়া দরকার আছে, কথাবার্তা হোক। কিন্তু যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা আমাদের জায়গা থেকে অবস্থান হচ্ছে এটা রাষ্ট্র করেছে, এই চুক্তিকে রাষ্ট্রকে সম্মান করতে হবে। বাতিল করার চিন্তা অন্তত এখন পর্যন্ত নেই। তারপর আমরা যেটা সবসময় এনকারেজ করি, সিভিল সোসাইটি বা অন্য যারা আছেন, যারা এই ব্যাপারগুলোতে এক্সপার্ট, তারা এটা প্রবলেমস, প্রোজ অ্যান্ড কনস নিয়ে আলোচনা করুন, এটা চলুক আমাদের সমাজে। বাংলাদেশের বিপক্ষে বা বাংলাদেশের স্বার্থ নষ্ট হয়েছে বলে তারা বলছেন, আমি আবারও বলছি, ইটস টু আর্লি টু ডিসাইড। এই আলোচনাগুলো চলুক এবং এই চুক্তির স্বার্থের পক্ষে যারা বিপক্ষে বলছেন তারা নিশ্চয়ই কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছেন। আমাদের এটা মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে আমরা চুক্তিটা করেছিলাম। আমি যদি এটাও বলি যে আমরা যদি এই চুক্তিটা না করতাম তাহলে কি হতে পারতো, আমরা ট্যারিফের ইস্যুগুলো সম্পর্কে নিশ্চয়ই জানি। সুতরাং আমরা যখন সবগুলো একত্রে নিয়ে বসবো কম্প্রিহেন্সিভলি, তখন বোঝা সহজ হবে। আমি আবারও বলছি, আমরা এই আলোচনা চলুক, এটা চাইছি। সরকার একটা কিছু করেছে বলেই সেটা মাথা পেতে নিয়ে ভালো হয়েছে বলতে হবে, এটা আমিও মনে করি না। আমি সরকারের থেকেই কথাটা বলছি। দিস ইজ ওয়াই আই এম এনকারেজিং ইউ যে আপনারা এই জিনিসগুলো নিয়ে কথা বলুন। পত্রিকায় এডিটোরিয়াল লেখা হোক, সাব এডিটোরিয়াল লেখা হোক, আপনারা টক শো হোক, রাউন্ড টেবল হোক, আমরা এটা এনকারেজ করছি। জি, আচ্ছা, উনি বলছেন একটু বলছেন যে আপনার জ্বালানি সংকটের সময় আপনারা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন, দোকানপাট বন্ধ, অথচ ঢাকা শহরে প্রায় 20 লাখ অটোরিকশা আছে যেগুলো আপনার গ্যারেজ থেকে চার্জ দেওয়া হয়, গ্যারেজে কোনো মিটার নেই। এই বিষয়ে অবৈধ এই চার্জ দেওয়া, যে 12 লাখ বা 15 লাখ বা 20 লাখ অটোরিকশার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে বলতেন? আমি আপাতত একটা কথা বলি, আমাদের যে সংকটটা এখন তৈরি হয়েছে, আমি আগে একদিন বলেছিলাম যেই ধরনের ভেহিক্যাল চলে, আমাদের কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিক্যালে যেতে হবে। এবং আমরা তো মানে কার অ্যাফোর্ড করা তো সবার জন্য সম্ভব না। সো যেই ধরনের ভেহিক্যাল আমরা দেখি, অটোরিকশা, এগুলো আসলে এনকারেজ করতে হবে। এটা হলো বেসিক প্রিন্সিপাল, ভবিষ্যৎ ওই দিকেই যাচ্ছে। কিন্তু আমি বলছি এগুলো যথেষ্ট মেকানিক্যালি সেফ না, এগুলোর মধ্যে আসলে নানান ঝামেলা আছে এবং অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। নাম্বার 3, এই মুহূর্তে যেহেতু আমাদের ফিউলের একটা ক্রাইসিস আছে, আমাদের এই ভেহিক্যালগুলো একটা ভালো সাপোর্ট আমাদের জনগণকে দিচ্ছে। চার্জের ব্যাপারে আমি আপনার সাথে একমত যে এখানে প্রচুর টাকা অপচয় হয়, কিন্তু চার্জের ক্ষেত্রে যতদূর আমি বুঝি, এটা আমি আমার সেন্স থেকে বলছি, আমাদের পিক আওয়ারে সাধারণত এনারা চার্জ দেন না। এই চার্জগুলো হয় মূলত সম্ভবত রাতের দিকে। ফলে ওই সময় আমাদের কিছু এক্সেস বিদ্যুৎ বা বিদ্যুতের চাহিদা খানিকটা কম থাকে এবং এতে হয়তো প্রেশার হয় না। তারপরও যে কোনো রকম কোনো মিটার ছাড়া, কোনো রকম কোনো খরচ করা ছাড়া চার্জ দিচ্ছেন, এটা না। এই নীতিমালা আমরা তো এগুলোকে স্বীকৃতি দিতে হবে। সো আমরা একটা নীতিমালা করব যেখানে কি স্ট্যান্ডার্ড থাকবে, কি ক্রাইটেরিয়া থাকবে এই ভেহিক্যালগুলোর, কি সেফটি থাকবে, এগুলোর লাইসেন্সিং হবে, তখন সব কিছু একটা স্ট্রাকচারে আশা করি আসবে। আমরা কিন্তু 2 মাসের সরকার, আমাদের আরেকটু সময় নিশ্চয়ই লাগবে। জি, আমরা শেষ করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন তৈরি হচ্ছে, রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার জন্য যখন অনুমতি প্রয়োজন হলো, প্রশ্ন হচ্ছে কি বিষয়ে আসলে সরকারকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিতে হবে, এর কোনো ধারণা আপনার সরকার 2 মাসে করতে পেরেছে কিনা? রাশিয়ার সাথে আসলে অনুমতি না, রাশিয়ার ব্যাপারে অনুমতিও প্রশ্ন না, রাশিয়ার ব্যাপারে আমেরিকার অ্যাপ্রুভাল, স্যাংশন দেব না, এই অ্যাপ্রুভাল সবাইকেই নিতে হয়েছে। আপনি খেয়াল করবেন, রাশিয়ার তেলের যে ক্রুড, ইনফ্যাক্ট এই ক্রুড আমরা আনতে পারি না, পৃথিবীর খুব বেশি দেশ এই ক্রুড রিফাইনও করতে পারে না। আমরা জানি প্রত্যেকটা রিফাইনারি আসলে স্পেসিফিক ক্রুডের উপরে ডিপেন্ড করে। ভারতও যখন করেছে, এত শক্ত এলাই এবং এত শক্তিশালী দেশ, তাকেও এই পারমিশন আসলে নিতে হয়েছে। কারণ হলো আমেরিকার ঘোষণা ছিল এই তেল নিলে তার উপরে স্যাংশন আসবে, সেই কারণে এটা আসলে বাইল্যাটারাল ইস্যু। এবং যত দেশ এই কাজ করেছে, তো ভারতের মতো দেশকেও তার আমদানি বাড়ানোর জন্য এটা করা হয়েছে। এরকম আর কোনো ইস্যু আসলে না। আবারও বলছি, এই যে চুক্তি আছে এরও কিছু ফ্রেমওয়ার্ক আছে, এটার অংশ ছিল না। আমি শেষ করছি, শেষ করবেন মাননীয় প্রতিমন্ত্রী কনক্লুডিং রিমার্কের।